ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। হে ইউ বোচানাক, স্ট্যান্ড আপ। হঠাৎ ধমকের সুর ভেসে আসা কথাটা শুনে রিদি যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো গোল গোল করে এদিক ওদিক তাকালো সে। এই মেয়ে, তোমাকে বলছি। রীতি মনে মনে চরম অবাক হলো। তাকে বলছে মানে? তার নাক কি বোঝে নাকি? লোকটার সাহস তো কম নয়। প্রফেসর হয়েছে বলে কি ক্লাসরুমের সবার সামনে যা খুশি তাই বলতে পারবে? আশ্চর্য। দিদির ভাবনার ছেদ ঘটিয়ে আবারও সেই গমগমে গম্ভীর কণ্ঠস্বর ক্লাসরুমের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। হোয়াট দ্য প্রবলেম? হোয়াটস দ্য প্রবলেম? ক্যান ইউ হিয়ার মি? পুরো ক্লাসের সব কটা চোখ এখন হৃদির দিকে। ভয়ে আড়ষ্টতায় হৃদি কোনো মতে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। গলা ভয়ে শুকিয়ে কাট। তোতলামো স্বরে বলল, আমাকে বলছেন স্যার? ওপাশ থেকে ড্যাশিং গম্ভীর চেহারার প্রফেসর ডক্টরের কণ্ঠস্বর আরও এক ধাপ সরে গেল। ইয়েস ইউ, টেল মি দ্য ফর্মুলা আই ওয়াজ টিচিং জাস্ট ইউ। হৃদি এবার কাচুমাচু মুখ করে মাটির দিকে তাকিয়ে রইল। কি করে বলবে সে? এতক্ষণ তার মন ক্লাসের ব্ল্যাকবোর্ডে ছিল না। পাশে বসা জানের বান্ধবী সুমির সাথে অনর্গল ফিসফিস করে বকবক করে যাচ্ছিল। হৃদিকে এভাবে মাথা নিচু করে চুপ করে থাকতে দেখে প্রফেসর সৌহার্দ্য চৌধুরীর কপালে বিরক্তির ভাঁজ আরও চড়া হলো। তীব্র এক ধমক দিয়ে বললেন, গেট আউট ফ্রম মাই ক্লাস। অপমানের রাগের আর লজ্জায় হৃদির চোখের কোণে বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। পুরো ক্লাসের সামনে এই অপমান সে মানতে পারছে না। কাপা হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চোখের জল আড়াল করতে করতে কোনো রকমে ক্লাসরুম থেকে ছুটে বের হয়ে গেল সে। হৃদি বেরিয়ে যেতেই সৌহার্দ্যর বিরক্তির চরম সীমানায় পৌঁছে বিড়বিড় করে বলল, এটা ডাক্তার হবে যার ক্লাসেই মনোযোগ নেই, স্টুপিড। দেশের সেরা কার্ডিওলজিস্ট ডাক্তার সৌহার্দ্য চৌধুরী সদ্য বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছেন সে। এই মেডিকেলে কলেজে প্রফেসর প্লাস কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করেছে মাত্র এক সপ্তাহ হলো। সৌহার্দ্য দেখতে যেমন সুদর্শন তেমনই লম্বা চওড়া গঠন। সারাক্ষণ এক শান্ত গম্ভীর ভাব মুখে লেগে থাকে। কথা বলে ভীষণ মেপে এবং খুব কম। কিন্তু কাজের বেলায় সে এক চুলও ছাড় দেওয়ার পাত্র নয়। প্রখ্যাত শারহান চৌধুরী ও শাহেদা চৌধুরীর একমাত্র ছেলে সে। তার ব্যক্তিত্বের আলোয় পুরো মেডিকেল কলেজ যেমন মুগ্ধ, তেমনই তার কড়া মেজাজে ভয়ে ততস্থ। অন্যপক্ষে হৃদি এই মেডিকেল কলেজেরই প্রথম বর্ষের সাধারণ একজন শিক্ষার্থী। গায়ের রং শ্যামবর্ণ হলে কি হবে, চোখ মুখে এক অদ্ভুত মায়াবী টান আছে। উচ্চতায় কিছুটা খাটো বলে দেখতে ঠিক যেন একটা ছোট্ট মিষ্টি পুতুলের মতো। বাইরে থেকে হৃদিকে চঞ্চল্য মনে হলেও তার পেছনের গল্পটা ভীষণ বেদনার। মাত্র 15 বছর বয়সে এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায় সে। আশ্রয়হীন হওয়ার উপক্রম হলে বাবার এক পরম বন্ধুর ছেলের সাথে তড়িঘড়ি করে বিয়ে দেওয়া হয়। কিন্তু নিয়তির পরিহাস নিষ্ঠুর। সেই নামমাত্র স্বামী বিয়ের পরপরই হৃদির মুখ দেখে একবারও না তাকিয়ে পাড়ি জমায় বিদেশে। গত 4টে বছর কেটে গেছে। নামমাত্র শ্বশুরবাড়িতে পড়ে আছে হৃদি। কিন্তু যে মানুষটার নামে কবুল করেছে সে মানুষটা এই দীর্ঘ 4 বছরে একটা বারের জন্যও হৃদির কোনো খোঁজ নেয়নি। স্বামীহীন একাকিত্ব আর অবহেলা বুকে চেপেও হৃদির স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার। কিন্তু আজকের দিনের শুরুটা তার জীবনের চাকা কোন দিকে ঘুরিয়ে দেবে তা বোধহয় হৃদির এখনও অজানা। দৌড়াতে দৌড়াতে এসে কলেজের মাঠের এক কোনায় চুবুথুবু হয়ে বসে পড়ল হৃদি। বুকের ভেতর থেকে দলা পাকিয়ে আসা কান্নাটা আর চেপে রাখতে পারল না সে। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। পরক্ষণে সুমি হন্তদন্ত হয়ে ছুটে আসে হৃদিকে জড়িয়ে ধরল। ব্যাকুল গলায় বলল, আরে বোকা, কাঁদছিস কেন এভাবে? ওই বেয়াদব প্রফেসরটা তো এমনিতেই আস্ত একটা খবিস। তুই তো কাল প্রথম দিন আসিসনি, আসলে দেখতিস কি হম্বিতম্বিটাই না দেখালো। সায়েম আর পৃথাকে তো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ক্লাসের মধ্যে। ভয়ে আর ওরা কলেজে আসেনি। তোকে তো শুধু ক্লাস থেকে বের করে দিয়েছে। এত ভেঙে পড়ার কি আছে? হৃদি কোনো উত্তর দিল না। অর্ণার কোনা দিয়ে চোখের পানি মুছে টলমলে পায়ে উঠে দাঁড়ালো।
সুমির দিকে তাকিয়ে একটা ম্লান হাসার চেষ্টা করে বলল, আমি যাই রে সুমি, আজ বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। দেরি হলে ছোট মা খুব বকাবকি করবে। সুমি বিরক্তিতে মুখ কুঁচকে বলল, আশ্চর্য রিদি, তুই কি ওই বাড়ির কাছের লোক নাকি রে? তোর সাথে এমন ব্যবহার করে কেন? কেন, তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেন না? একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে গেল হৃদির। আকাশের দিকে তাকিয়ে বলল, ওনাদের কোনো দোষ নেই রে সুমি, ওনারা অনেক ভালো মানুষ। ওনাদের জন্য আজ আমি এইটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছি। কিন্তু যৌথ পরিবারে থাকতে হলে তো অনেক কিছু মেনে নিতে হয়। কি অদ্ভুত কপাল দেখ আমার, যার সাথে বিয়ে হয়েছে তার চেহারাটা পর্যন্ত কোনোদিন দেখিনি চোখে, অথচ দিনরাত শ্বশুর বাড়িতে শুনতে হয় বাড়ির বউয়ের নাকি এমন হতে হয় তেমন হতে হয়। একেই বলে পোড়া কপাল। সুমি স্তব্ধ হয়ে গেল। হৃদির মায়াবী মুখটার দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে উঠল। এমন একটা ফুটফুটে নিষ্পাপ মেয়ের ভাগ্যে এত কষ্ট কেন লিখেছে বিধাতা? সুমির মাঝে মাঝে ইচ্ছে করে হৃদির ওই পলাতক জামাইটাকে খুঁজে বের করে কষে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু ভাবনার মাঝে হৃদি তাকে বিদায় জানিয়ে চলে গেল। সুমি শুধু তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পথের দিকে। কলেজ থেকে ফিরে দম ফেলার মতো ফুরসত পায়নি হৃদি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্নাবাড়া করে সবাইকে খাইয়ে দাইয়ে যখন সে নিজের ঘরে ফিরল, তখন শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছে। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যেন চোখটা লেগে এসেছিল। হঠাৎ করে ড্রয়িং রুমে থেকে ভেসে আসা এক কর্কশ চড়া গলায় হৃদির ঘুমটা ভেঙে গেল। শ্বশুরের গলার আওয়াজ পেয়ে সে ধরফর করে বিছানা ছেড়ে উঠল। ঘর থেকে দৌড়ে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই তার পায়ের পাতা দুটো যেন মেঝেতে জমে গেল। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে আছে এক যুবক। সে আর কেউ নয়, তাদের কলেজের সেই নতুন অহংকারী প্রফেসর সৌহার্দ্য। রীতি অবাক হয়ে দেখল তার শ্বশুর শারহান চৌধুরী যাকে তীব্র গলায় ধমকাচ্ছে, সে আর কেউ নয়, সেই সৌহার্দ্যই। অথচ লোকটা কেমন নির্বিকার, যেন এই ধমক এই চিৎকার তাকে স্পর্শই করছে না। পাশে বসে শাশুড়ি শাহেদা চৌধুরী পরম স্নেহে সৌহার্দ্যের পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাড়ির বাকি সদস্যরা পাথরের মতো নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শারহান চৌধুরীর রাগে চোয়াল শক্ত হয়ে উঠল। আজ এক সপ্তাহ হলো দেশে এসেছ, অথচ বাড়ি ফিরলে আজ? তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে? এই বাড়িতে কারো প্রতি তোমার কোনো দায়িত্ব আছে? এতক্ষণ সৌহার্দ্য আর নীরবতা ভাঙল। তার চরম উদাসীন আর ঠান্ডা গলায় বলল, সবসময় তোমার ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করো বাবা। আমি এই বিয়ে মানি না। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তবে ওকে আমার সামনে আসতে বারণ করবে। খুব শীঘ্রই আমি ডিভোর্সের কাজকর্ম শুরু করে দেব। কথাটা বলেই সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল সিঁড়ির দিকে। সৌহার্দ্যের উপরে আসতে দেখে রীতি চট করে নিজের মাথার ওড়নাটা টেনে ঘোমটা দিয়ে রুমে ঢুকে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে তার আর বুঝতে বাকি রইল না এই নাকুচো বেয়াদব লোকটাই আসলে তার সেই স্বামী, যে তাকে বিয়ের পর ফেলে চলে গেছিল এবং যার কোনো খোঁজ সে জানত না। বিছানায় মুখ গুজে হু হু করে কেঁদে উঠল হৃদে। বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তার। ভাগ্যের কি নির্মম পরিহাস! কলেজের যার কাছে অপমানিত হতে হলো, সেই তার জীবনের অর্ধাঙ্গী হয়ে হওয়ার দাবিদার। হৃদি খুব ভালো করে বুঝে গেল এই কঠিন হৃদয়ের মানুষটা কোনোদিনও তাকে নিজের করে মেনে নেবে না। পরদিন ভোর ৫টা। প্রতিদিনের অভ্যাস মতো হৃদি খুব ভোরে উঠে নামাজ শেষ করলো। সবার জন্য সকালের নাস্তা তৈরি করে সে ছাদে গেল গাছে পানি দিতে। ভোরের স্নিগ্ধ আলোয় গাছে পানি দিতে দিতে হঠাৎ তার চোখ পড়ল ছাদের এক কোণায়। কেউ একজন খালি গায়ে প্রসাব করছে। ঘামে ভেজা চওড়া পিঠ আর পেশিবহুল শরীরটা তার ভালো করে লক্ষ্য করতেই হৃদি চিনতে দেরি হলো না। ব্যক্তিটি আর কেউ নয়, সৌহার্দ্য। হৃদি ভয়ে সংকোচে তাড়াহুড়ো করে নিজের মাথার ঘোমটা আরও টেনে নিল। কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে ভেসে আসলো এক গম্ভীর ঘমঘমে কণ্ঠস্বর, হেই ঘোমটাওয়ালিদের ব্যাটারি, দাঁড়াও। চলবে। অপরিচিতা অর্ধাঙ্গিনী হৃদিতা চৌধুরী সূচনা পর্ব। অপরিচিতা অর্ধাঙ্গিনী হৃদিতা চৌধুরী পর্ব ২। হেই ঘোমটাওয়ালিদের ব্যাটারি, দাঁড়াও। ঘমঘমে পুরুষালী কণ্ঠ
স্বরে আচমকা আওয়াজটা কানে আসতেই হৃদির পা দুটো যেন মেঝেতেই লেপ্টে গেল। বুকটা ধক করে উঠল তার। ধমকে দাঁড়িয়ে পড়ল সে। সৌহার্দ্য এক পা করে এগিয়ে এসে হৃদির মুখোমুখি দাঁড়ালো, তবে বজায় রাখলো কিছুটা দূরত্ব। কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে হৃদির আপাতমস্তক দেখে নিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, সার্ভেন্ট। ঘোমটার নিচে হৃদির ঠোঁটের কোণে এক বিষাদময় ব্যথাতুর হাসি ফুটে উঠল। নিজের বিবাহিত জীবনের প্রথমবার নিজের বৈধ স্বামীর মুখ থেকে পাওয়া প্রথম উপাধিটা, তবে কাজের লোক। বুকটা এক পলকের জন্য চিবুকের মতন কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিল। এই প্রথম স্বামীর বাড়িতে স্বামীর মুখ থেকে কিছু তো শুনল অন্তত। তাতেও খুশি হওয়া উচিত, নাকি ভাগ্যকে দোষ দিয়ে কাঁদা উচিত? দাঁড়িতে বুঝে উঠতে পারল না। সে নিস্পৃহ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সৌহার্দ্য বিরক্তি আরও এক ধাপ বাড়ল। বেশ কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে সে খিটখিটে গলায় বলল, হেই গার্ল, ডোন্ট ইউ নো হাউ টু টক? হৃদি একটা শব্দ উচ্চারণ করল না। অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই, আর সে এই লোকের সাথে কথা বলতেও চায় না। তাই সে যখন চলে যেতে উদ্ধত হলো, সৌহার্দ্য পেছন থেকে আবার ডেকে উঠল, হেই ঘুমটাওয়ালিদের ব্যাটারি, এক কাপ কফি নিয়ে আসো, উইদাউট সুগার। হৃদি পেছনের দিকে না তাকিয়ে দুদিকে মাথা নেড়ে সায় দিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল। আর সৌহার্দ্য ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল গম্ভীর একজোড়া কুচকানো ভ্রু নিয়ে। মেয়েটার আচরণ কেমন যেন একটা অদ্ভুত রহস্যে আছে। নিচে নামতেই ড্রয়িং রুমের দিকে থেকে রিমা চৌধুরীর চিৎকার ভেসে এলো। হৃদিকে দেখেই তিনি খেকিয়ে উঠলেন, বাহ রে নবাবজাদি, আজকে দেখছি সাপের 5 পা দেখেছ। তা জামাই তো গোনেও না, আসি মাত্রই ডিভোর্সের কাগজ ধরাই দিচ্ছে। তবুও এত তেল কেমনে আসে? রিমি চৌধুরী হলেন শারহান চৌধুরীর ছোট ভাই সাবরান চৌধুরীর স্ত্রী। ভীষণ খিটখিটে আর কুটিল স্বভাবের এ মহিলা। শুরু থেকেই হৃদি তাকে দু চোখে সহ্য করতে পারেন না। এতগুলো কটু কথার জবাবেও হৃদি কোনো প্রত্যুত্তর করল না। প্রতিবাদ করার ভাষা সে হারিয়ে ফেলেছে বহু আগেই। এই বাড়িতে একটা জড়বস্তুর মতো কিংবা একটা অবৈতনিক কাজের মেয়ের মতন থাকাটাই এখন তার নিয়তি। একা একটা মেয়ে মানুষ এই সমাজে কিছু হায়ানাদের কাছে নিরাপদ না বলেই মুখ বুজে পড়ে থাকা। সে চুপচাপ রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একটু পরেই বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠে পড়বে। তার আগেই সব কাজ শেষ করতে হবে, নয়তো আজ মেডিকেল কলেজের ক্লাস মিস হয়ে যাবে। এ বাড়িতে বড় বউ অর্থাৎ হৃদির শাশুড়ি শাহেদা চৌধুরী বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন। তীব্র ডায়াবেটিসের কারণে শরীরটা বেশি ভার হয়ে গেছে। চলাফেরা করতে কষ্ট হয় তার। তাই তিনি সংসারের এই কাদা ছোড়াছুড়ির মধ্যে থাকেন না। আর সেই সুযোগটাই পুরো বাড়ির ওপর রাজত্ব চালান রিমা চৌধুরী। হৃদি যখন আপন মনে রুটি বেলছিল, ঠিক তখন রান্নাঘরে ঢুকলো সাথী। সাথী হলো রিমা বেগমের পুত্রবধূ আরহান চৌধুরীর স্ত্রী। তবে শাশুড়ির মতো সে কুচিল নয়, বরং অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের শান্ত মায়াবী একটি মেয়ে। হৃদিকে সে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সাথী মুখে একটা ম্লান হাসি টেনে বলল, আজকে একটু দেরি হয়ে গেল রে হৃদি, সবাই উঠে পড়েছে প্রায়। তোর কত দূর হলো? চল ভাজিটা আমি করে ফেলি। রুটি বেলতে বেলতে হৃদি আলতো হেসে বলল, এই তো ভাবি, হয়ে গেছে প্রায়। ভাজি আমি সকালে উঠেই করে ফেলেছি। তুমি বাচ্চাদের দেখো, ওরা উঠেছে। না রে, ঘুমাচ্ছে। সারা রাত একটুও ঘুমাতে দেয়নি, খুব ঝালিয়েছে। তাই তো আমারও উঠতে দেরি হয়ে গেল। তোহা আর জোহা সাথীর 1.5 বছরের দুটো যমজ কন্যা সন্তান। ওদের কথা মনে পড়তে হৃদির চোখ মুখে মাতৃত্বের এক অদ্ভুত মায়া ফুটে উঠল। সে মুচকি হেসে বলল, তুমি গিয়ে ওদের জন্য খাবার বানিয়ে নাও ভাবি, আমি এদিকটা সামলে নিচ্ছি। সাথী জোর করে হৃদির হাত থেকে বেলনটা কেড়ে নিয়ে বলল, ধুর, তুই যা তো, টেবিলে নাস্তা দিয়ে আয়, বাকিগুলো আমি করে নিচ্ছি। আর তোর তো আবার কলেজে আছে, লেট হয়ে যাবে না? সাথীর জোরাজুরিতে হৃদি আর না করতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। নাস্তার প্লেটগুলো হাতে নিয়ে ডাইনিং টেবিলে আসার সময় হৃদির বুকের ভেতরটা কেমন যেন দুরু করছিল। বুক ছিঁড়ে এমন একটা অজানা আশঙ্কা জেগেছে, এই বুঝি আবার সৌহার্দ্যের সামনে পড়ে যায়। প্রবাদেই তো আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
প্লেটগুলো টেবিলে সাজিয়ে রেখে হৃদি যেই না দ্রুত পায়ে যেতে যাবে অমনি পেছন থেকে সৌহার্দ্যের সেই গম্ভীর গমগমে কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল তার পিঠে। হেই স্টুপিড ঘোমটাওয়ালি, তোমাকে বলেছিলাম না কফি দিতে? হঠাৎ এই মেঘ গম্ভীর আওয়াজে হৃদি চমকে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। সে চটজল দিয়ে মাথার ঘোমটাটা টেনে মুখটা আরো আড়াল করে নিল। যে মানুষটা প্রথম দেখাতেই তাকে বাড়ির কাজের লোক ভেবে নিয়েছে, তার সামনে কোনোভাবেই সে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। হৃদি পাশ কেটে চলে যেতেই সৌহার্দ্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলে, হেই, হোয়াটস ইউর প্রবলেম? হোয়াই আরেন্ট you speaking? Are you mute? হৃদির ঠোঁট দুটো ভয়ে জমে বরফ হয়ে গেল। সে যদি এখন একটা কথাও শব্দ উচ্চারণ করে তবে সৌহার্দ্য যদি তার কণ্ঠ চিনে ফেলে, যদি জেনে যায় সে কাল ক্লাসে যে মেয়েটাকে সে এত অপমান করেছিল সেই তার ঘরের বউ। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কোনো উত্তর না দিয়ে ঝড়ের বেগে পাশ কেটে চলে গেল। সৌহার্দ্য চরম বিরক্তিতে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, মিউট মেবি। বোবা একটা মেয়েকে বাড়িতে রেখেছে নাকি? নাস্তা আর খাওয়া দাওয়ার পাট চুকাতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে মেডিকেল কলেজের মেইন গেট দিয়ে ঢুকছিল হৃদি। মাথা নিচু করে হাঁটার কারণে হুট করে সামনে থাকা শক্তপোক্ত চওড়া একটা দেয়ালের মতো শরীরের সাথে তার জোর ধাক্কা লাগলো। ভারসাম্য হারিয়ে হৃদি যখন ছিটকে পড়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই দুটো বলিষ্ঠ হাত শক্ত করে অতীব শক্তিতে তার কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করলো। ধক করে ওঠা বুক হৃদি যখন চোখ তুলে তাকালো, তার নিঃশ্বাস যেন আটকে গেল। সৌহার্দ্য কপাল কুঁচকে তীব্র চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই চেনা গম্ভীর গমগমে স্বরে সে বলে উঠল, হেই ইউ লিটল ট্রাবল কুইন, চোখ কোথায় রেখে হাঁটো? কথাটা কানে যেতে হৃদির শ্যামবর্ণ মুখটা রাগে ও অপমানে লাল হয়ে উঠল। গত 2 দিনের জমানো সব রাগ যেন বাঁধ ভেঙে উপচে পড়তে চাইল। এই লোকটা নিজেকে কিভাবে কাল থেকে এখনো বোঝানা, কখনো দের ব্যাটারি, আবার কখনো ট্রাবল কুইন, এমনকি নিজের ঘরের নিজের স্ত্রীকে সার্ভেন্ট বানাতেও যার বাঁধেনি। সেই নাকুচু বেয়াদব লোকটার উপর হৃদির আর কোনো নিয়ন্ত্রণ রইল না। সে দাঁতে দাঁত চেপে রাগী চোখে তাকে বিড়বিড় করে উঠল, আপনি ট্রাবল কুইন নিজে দেখে আটতে পারেন না? সৌহার্দ্য কিছুক্ষণ অবাক কপাল কুঁচকে তাকিয়ে রইল। চোখ মুখে বিরক্তি ফুটিয়ে গমগমে স্বরে বলল, স্টুপিড, ওটা নট ট্রাবল কুইন, ওটা ট্রাবল কিং হবে। এই ভাঙা মাথা নিয়ে কে বলেছে তোমাকে ডাক্তারি পড়তে? সৌহার্দ্য এমন ঠান্ডা কথায় তীব্র অপমানে হৃদি এক মুহূর্তের জন্য লজ্জায় কুঁকড়ে গেল। নিজের ব্যাকরণগত ভুলটা বুঝতে পেরে রাগে চোখ মুখ খিচে বলল, আপনাকে কেন বলতে হবে? সৌহার্দ্য এবার সত্যি প্রচুর বিরক্ত হলো। তার শান্ত নিয়মতান্ত্রিক জীবনে মুখে মুখে তর্ক করা বা বেশি কথা বলা মানুষ তার একদম সহ্য করতে পারে না। সে এবার বেশ কড়া আর রাগান্বিত স্বরে শাসন করার ভঙ্গিতে বলল, স্টুপিড, শিক্ষক বাবার সমান হয়, মুখে মুখে তর্ক করবে না। বলেই সে হৃদির দিকে আর এক পলকও না তাকিয়ে কটকট করে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। ওর যাওয়ার পথের দিকে হৃদি এক আকাশ থেকে পড়ার মতো হা করে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, কি অদ্ভুত লোক রে বাবা, ভালো করে জামাই হয়ে উঠতে পারলো না, তার আগে সোজা বাবার আসনে চলে গেল। সে বিরক্তি আর ক্ষোভে নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, না কুচু বিয়াদব লোক একটা। কিরে জানেমান, কি এত গভীর চিন্তা করিস? হঠাৎ সায়েম, পৃথা আর সুমি এসে হৃদিকে চারপাশ থেকে জড়িয়ে ধরতেই হৃদি তার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সায়েম পৃথার কাঁধে হাত রেখে হৃদির মলিন মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বলল, আমি আজকে অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই রে, কালকে একদম সময় পাইনি। সুমি সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে হৃদির হাত চেপে ধরে বলল, কি আর করবি বল, তোর যা পরিস্থিতি আমরা তো সব জানি। এক কাজ কর, চল আজকে আমরা 4 জন মিলেই স্যারের ঝাড়ি খাই। কপালে আজ নির্ঘাত ক্লাস থেকে বের হওয়া আর 0 অ্যাটেন্ডেন্স আছে। পৃথা ভয় পাওয়া গলায় বলল,
ওই নতুন প্রফেসরটা যাই স্ট্রিক্ট, আমাদের সহজে ছাড় দেবে বলে তো মনে হয় না। সুমির কথার মাঝে সাইম একটু বিজ্ঞের মতো মাথা নেড়ে ফোড়ন কাটল। আরে বেটা, কেমন যেন সারাক্ষণ বৌমারা বিধবাদের মতো মুখটা কালো করে রাখে। সায়ামের মুখে সোহার্দের এমন নিখুঁত বর্ণনা শুনে হৃদি না হেসে পারল না, তবে গলায় খাবার আটকে যাওয়ার মতো করে হালকা কেসে উঠল। পৃথা সায়ামের মাথায় একটা গাঁটটা মেরে পড়ল। আরে গাধা, ওটা বিধবা না, ওটা বিপত্নিক হবে। পুরুষদের ক্ষেত্রে বিপত্নিক বলে। সায়েম মাথায় হাত দিয়ে ভাবার ভং করে বলল, বাপরে বাপ, আমার মাথায় এত বড় বড় শুদ্ধ বাংলা শব্দ আসে না। চল তো ক্লাসে যাই, নয়তো ক্লাসের কালকের মতো আবার কান ধরে দাঁড় করিয়ে রাখবে। চার বন্ধু মিলে হাসাহাসি করে আর টুকটাক কথা বলতে বলতে ক্লাসের রুমের দিকে এগিয়ে গেল। এই বিষাক্ত দম বন্ধ করা দিনগুলোর মাঝে এই বন্ধুগুলোই হলো হৃদির বেঁচে থাকার একমাত্র রসদ, তার পরম শান্তির জায়গা। নিজের ব্যক্তিগত চেম্বারে বসে সৌহার্দ্য বেশ মনোযোগ দিয়ে একজন ক্রিটিক্যাল রোগীর কেস ফাইল স্টাডি করছিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা অতি পরিচিত চঞ্চল কণ্ঠের স্বর ভেসে আসে। আসবো ব্রো? সৌহার্দ্য ফাইল থেকে চোখ না সরিয়ে সংক্ষিপ্ত উত্তর দিল, ইয়েস কামিং। অনুমতি পেয়েই এক যুবক ঘরে ঢুকে সৌহার্দ্যের পেছন থেকে জড়িয়ে ধরল। উৎফুল্ল গলায় বলল, ব্রো, আই মিস ইউ সো মাচ। 4 বছর পর অবশেষে তুমি বাড়ি ফিরলা। সৌহার্দ্য আরবানকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে হালকা হেসে বলল, ইয়েস, ইটস ওকে, তুই আগে বস। আরবান আরবান ভাইয়ের সামনের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, এই যে তুমি 1 সপ্তাহ ধরে বাড়ি আসো না, এটা নিয়ে বড় আব্বু কিন্তু অনেক রাগারাগি করেছে। শারহান চৌধুরীর ছোট ছেলে আরবান চৌধুরী, সেও একই মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত। সৌহার্দ্য ফাইলটা টেবিলের একপাশে সরিয়ে রেখে ছোট ভাইয়ের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে জিজ্ঞাসা করলো, গতকাল থেকে তুই কোথায় ছিলি? তোকে তো বাড়িতে দেখলাম না। আরবান মাথা চুলকে কিছুটা আমতা আমতা করে বলল, ইয়েস, মানে ব্রো, বন্ধুদের সাথে একটু হ্যাং আউটে গিয়েছিলাম। সৌহার্দ্যর কিছু সময় ভাইয়ের অপরাধী আর অপ্রস্তুত মুখখানের দিকে তাকিয়ে রইল। তারপর বেশ গম্ভীর গলায় বলল, এই টাইমটা তোর ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ আরবান। এখন এই সময় আর নষ্ট না করাই বেটার, আই থিঙ্ক। আরবান ভাইয়ের সিরিয়াস চেহারার দিকে তাকিয়ে হালকা হেসে মাথা নাড়ল। ওকে ব্রো, আর হবে না। হঠাৎ কিছু একটা মনে পড়তেই বেশ উচ্ছ্বাসিত হয়ে পড়ল। আচ্ছা ব্রো, তুমি জানো আমাদের ঋতুও কিন্তু এবার এখানে অ্যাডমিশন নিয়েছে। তুমি বোধহয় ওর আবরানের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য জোড়া ভ্রু কুঁচকে গেল। সে অত্যন্ত নিস্পৃহ গলায় প্রশ্ন করল, হু ইজ ঋতু? আবরান এক মুহূর্তের জন্যই স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার এই কাঠখাট্টা ভাইটি এখনো নিজের বিবাহিত স্ত্রীর নাম পর্যন্ত জানে না। আরবান হৃদিকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে, আগলে রাখে। সে তাড়াহুড়ো করে সৌহার্দ্যের ভুল ভাঙাতে চাইল। আরে ব্রো, ঋতু মানে তোমার বউ। কিন্তু বাক্যটি সম্পন্ন করার সুযোগ আর আরবান পেল না। তার আগে সৌহার্দ্য গমগমে বরফ শীতল কণ্ঠস্বরে পুরো চেম্বার প্রতিধ্বনিত হয়ে উঠল, আই এম নট ইন্টারেস্টেড ইন হার। চলবে। কেমন হয়েছে নতুন পর্বটি জানাতে ভুলবেন না। আর এই গল্পটি সম্পূর্ণ নতুন, চেষ্টা করব রেগুলার দেওয়ার জন্য। আর নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন। গলাটা হালকা একটু বসে গেছিল পর্বের মাঝামাঝিতে, এজন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।